আসসালামু আলাইকুম। ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের আরো একটা অ্যানালিসিস রোডম্যাপ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা অ্যানালিসিস রোডম্যাপ ক্লাসে কি করি? আমরা যেটা করি সেটা হলো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে যায় ইম্পর্টেন্ট টপিকস, কোন টপিক থেকে কি লেভেলের কোশ্চেন হয় এবং তুমি কেমনে পড়বা এগুলো বলার চেষ্টা করি। একটা অ্যানালিসিস রোডম্যাপ ক্লাসের লক্ষ্য হলো তোমাকে এই ধারণাটা দেওয়া যে তুমি এইচএসসি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ছো কি না। সো আজকের আমাদের যেই সাবজেক্ট বা যে পেপারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ফিজিক্স সেকেন্ড পেপার। ফিজিক্স ফার্স্ট পার্টের চেয়ে নিঃসন্দেহে ফিজিক্স সেকেন্ড পার্ট অনেক অংশে কঠিন, অনেক অংশে পেঁচানো কোশ্চেন হওয়ার অনেকগুলো এরিয়া আছে। সো ক্লাসটা খুবই মনোযোগ সহকারে করবা এবং ক্লাস করার মানে এই না যে তুমি টপিকগুলো যা জানা রাখবা। ক্লাসটা করার পরে তোমার প্রথম ও প্রধান দায়িত্ব হবে অবশ্যই নিজের মেরিজি বা টেস্ট পেপার থেকে এই টপিকগুলোর উপরে সৃজনশীল সলভ করা। চলো আমরা শুরু করি। আমাদের প্রথম চ্যাপ্টার হইলো গিয়ে আমাদের তাপগতিবিদ্যা। মনে রাখতে হবে আমি যখন আজকে অ্যানালিসিস রোডম্যাপ দিব আমি ফুল সিলেবাসে দিব, কারণ এটা লক্ষ্য একটাই, যেটা হলো যে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের মধ্যে প্রায় 80% টপিক কিন্তু আমাদের থাকে একদম সেম টু সেম। সো এখন থেকে যদি ধারণা থাকে যে না ফুল সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোতেও শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোতেও আমাদের কি কি ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু এটা তোমরা এইচএসসি তে ইউজ করতে পারবা। ওকে, সো আমরা যদি চলে আসি তাপগতিবিদ্যার সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো কথা নাই ইঞ্জিনের কর্মদক্ষতা। ইঞ্জিনের কর্মদক্ষতা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনো কথাই নাই এখানে। ইঞ্জিনের কর্মদক্ষতা থেকে আমার কিউ নির্ণয় করতে বলতে পারে, আমার টি নির্ণয় করতে বলতে পারে, কার দক্ষতা বেশি, কার কি বেশি, কোনটা কমাইলে কি হবে, কোনটা গেলে কি হবে, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এর বাইরে কিচ্ছু নাই। দ্বিতীয় ইম্পর্টেন্ট টপিক সেটা হলো এনট্রপি নির্ণয়। স্থির তাপমাত্রা এবং পরিবর্তনশীল তাপমাত্রায় এনট্রপি নির্ণয়, মিশ্রণের এনট্রপি নির্ণয়, পানি বরফ গলে বরফ থেকে এবার পানি হয়ে এবার পানি থেকে বাষ্প হইলে এই তিন কেসের এনট্রপি নির্ণয়, তিনটা মিলাই এনট্রপি নির্ণয়। অর্থাৎ এনট্রপি খুব ভালো মতো করতে হবে। এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো কার্ণচক্রের মধ্যে মনে রাখতে হবে যখন আমরা কার্ণচক্র পড়বো, ধরো এটা আমার কার্ণচক্রের প্রতি ধাপে কোনটা সমুষ্ণ, কোনটা রুদ্ধতাপীয়, এই জিনিসগুলো জানতে হবে। প্রতিটা ধাপে আমাদের টি এর পরিবর্তন, এই জিনিসটা জানতে হবে। এবং কোন ধাপে খুবই ইম্পর্টেন্ট এটা, কোন ধাপে কৃতকাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ, সমষ্ট প্রক্রিয়া কৃতকাজ খুব ভালো মতো জানতে হবে। এবং কার্ণচক্রে আমাদের এনট্রপির পরিবর্তন এটাও জানতে হবে। ঠিক আছে, কার্ণচক্র থেকে কিন্তু সাধারণত গ্রাফ উঠাই দিয়ে এবার কোশ্চেন করবে। সো যার কার্ণচক্র ক্লিয়ার থাকবে না ও কিন্তু পারবে না জিনিসটা, একদম 100 কট খাবে। অনেক ক্ষেত্রে খ নাম্বারে কোশ্চেন দিতে পারে আমাদের থার্মোমিটার থেকে। সো থার্মোমিটারটা একটু ক্লিয়ার করে রাখিও, তাইলেই আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু খুব সুন্দর মতো শেষ। আর আরেকটা সেটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রক্রিয়াটা, যেটা সাধারণত আমাদের লাস্ট যেটা আমরা বলছি ফিজিক্সের লাস্ট যেটা চ্যাপ্টার আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, ওখানে কিন্তু আমরা হইল গিয়ে সমষ্ট প্রক্রিয়া পড়ছি, কিন্তু আমরা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া খুব একটা পড়ি নাই। সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার করার আগে প্রথম যে জিনিসটা একদম খুবই ভালো মতো শিখতে হবে সেটা হলো আমাদের রুদ্ধতাপীয়, ওই যে গামা ভাইয়া গামা, পিভি গামা, টিভি গামা -1, টিপি 1 - গামা ভাই গামা, প্রত্যেকটা সূত্র খুব ভালো মতো জানতে হবে। যে হোয়াট ইজ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, পিভিটি এর কি কি সম্পর্ক আছে, কৃতকাজ কত। ঠিক আছে, আচ্ছা গেল আমাগো তাপগতিবিদ্যা। এর পরবর্তীতে যদি আমরা চলে আসি সেটা হলো স্থির তড়িৎ। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই স্থির তড়িৎ এবং চলতড়িৎ এই দুটো চ্যাপ্টারের মধ্যে হুইচ ওয়ান উড ইউ চুজ, আমি বলবো স্থির তড়িৎ ইজ 1000 টাইমস বেটার ভাইয়া, ভিভিআই। স্থির তড়িৎ খুব 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 কম ক্ষেত্রে কিন্তু আমাদের পেঁচানো যায়, কিন্তু চলতড়িৎ যদি আমি তোমাকে পেঁচাইতে চাই, আমি তোমাকে ফ্ল্যাট করে শুয়াই দিতে পারবো, এমন কঠিন করা পসিবল। এবং চলতড়িতের কোশ্চেনগুলো কিন্তু এমনও হয় যে তুমি ধরতে পারো না, ফলশ্রুতিতে তুমি যে অ্যান্সার করে ভাবছো রাইট, ওটা কিন্তু অ্যান্সার না। হ্যাঁ, তো স্থির তড়িতের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের সেটা হলো ভাইয়া ধারক, তুল্য ধারকত্ব নির্ণয়, ধারকের সঞ্চিত শক্তি, ধারকের পাতের ক্ষেত্রফল, ধারকের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব, ধারকের পরাবৃত্ত ধ্রুবক, কেমনে ধারক বানাবো, গোলক ধারক, সমান্তরাল পাত ধারক, ধারক সব পড়তে হবে। ধারকের এভরিথিং পড়তে হবে, যে সঞ্চিত শক্তি কত, সঞ্চিত আধান কত, সঞ্চিত ভি কত, কিউ কত, সি কত, সব জানতে হবে। ধারকের কোনো মাপ নাই, ধারক থেকে কোশ্চেন থাকবে একটা ইনশাল্লাহ। এরপরে আসলো আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট, যেটা এখানে অনেক কিছু লেখছে, আমি তোমাকে খুব সহজ করে বলি, প্রাবল্য নির্ণয় এবং আমাদের বিভব নির্ণয়। কোথায় গেল, আরে কই গেল,
এখানে বিভব কোন জায়গায় লেখছে আমার সমস্যা নেই। আমরা একটা জিনিস মনে রাখি, সেটা হলো প্রাবল্য আর বিভব কোনোটাই আলাদা না, দুইটাই প্রায় কাছাকাছি জিনিস। যে বিভব পারবে সে প্রাবল্য পারবে। যে কোনো সজ্জায় আমি যদি বলি কোনো একটা গোলক, ফাঁপা গোলক, নিরেট গোলক, আমি যদি কই আয়তক্ষেত্রের এই সাইড কর্নারে আছে, মাঝে আছে, আমি যদি কই একটা সমবাহু ত্রিভুজের এখানে এখানে আছে, আমি যদি বলি একটা সরল রেখার এখানে এখানে আছে, বিভব এবং প্রাবল্য যাতে তুমি নির্ণয় করতে পারো। আর যে প্রাবল্য পারে, যে প্রাবল্য পারে তার জন্য তো বল নির্ণয় করার কোনো ব্যাপারই না, দুইটা তো সূত্র প্রায় সেম, একই জিনিস। একটা তো জাস্ট বলের একক আধান বসে দিলে ওটা প্রাবল্য হয়ে গেল। ঠিক আছে, এই বিভব এবং প্রাবল্য যেই সেটআপে দেখ না কেন তুমি যাতে পারো, এটার বেসিকটা ক্লিয়ার রাখলে তুমি পারবা, যে কোনো সেটআপে তুমি এটা পারবা। এই গেল হলো আমাদের এই চ্যাপ্টারের বাকি জিনিসপাতি। আর কোনো জিনিসপাতি আমাদের লাগবে না। এই চ্যাপ্টারটা এই থিমটা ক্লিয়ার থাকলেই, বিভব প্রাবল্যের থিম ক্লিয়ার থাকলে তুমি বল পারবা, বাকি থিম এমনি পারবা। ঠিক আছে, এটা গেল স্থির তড়িৎ। এবার আসলো ভাইয়া আমাদের চলো তড়িৎ। ওরে বাবা রে বাবা, এই চ্যাপ্টার দেখলেই ভয় লাগে ভাই, দেখলেই ভয় লাগে। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আসলে কি বলবো ভাই, এই চ্যাপ্টারের আমাদের এই যে তড়িৎ প্রবাহ নির্ণয়, রোধের দুই প্রান্তের বিভব নির্ণয়, এভরিথিং, রোধ যুক্ত বা অপসারিত বর্তনীতে কি পরিবর্তন আসবে, এগুলাকে সবগুলাকে কম্বাইনলে আমি বলি সার্কিট সলভ। ঠিক আছে, সার্কিট সলভ মানে কি? সার্কিট সলভ মানে তুমি প্রত্যেকটা শাখা প্রশাখায় কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, দুই প্রান্তের বিভব পার্থক্য কত, টোটালটার তড়িৎ প্রবাহ কত, টোটালটার কতটুকু বিভব পরিবর্তন হচ্ছে, একাধিক যদি আমাদের ব্যাটারি থাকে তাইলে কি হবে, এম আর এন দিয়ে যে সূত্রগুলো আছে প্রত্যেকটা তুমি যাতে পারো। এইটার জন্য, এই সার্কিট সলভের জন্য আমি যেটা সাজেস্ট করব, পার্সোনালি 20টা সিকিউ এমসিকিউ মেডিজি থেকে প্রথম 20টা সিকিউ এর যতগুলা সার্কিট ট্রি আছে প্রত্যেকটা সলভ করতে হবে ইন্ডিভিজুয়ালি। এবং সলভ করার ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি আমার কাছে আই চাইছে একটা কোশ্চেন, হ্যাঁ আই যদি চাইছে, আমি বাসায় তো প্র্যাকটিস করতেছি, আমি প্রত্যেকটা I1 I2 I3 প্রত্যেকটা বের করব, প্রত্যেকটার V1 V2 V3 বের করব, প্রত্যেকটা যাতে আমি ইন্ডিভিজুয়ালি বের করতে পারি। তাহলে আমার যে সুবিধাটা হবে যে আমার পরীক্ষার হলে যতটুকুই না পেঁচাক না কেন আমি এটা মিলাই দিয়ে আসতে পারবো। ঠিক আছে, সো সার্কিট সলভিং কিন্তু একটা আর্ট। সার্কিট সলভিং এমন না যে আমি জাস্ট এই সার্কিটটা করছি এক্স্যাক্ট এই সার্কিটটা দিবে, এটা কখনো দিবে না। ইভেন তুমি যদি লাস্ট 20 ইয়ার্সেরও কোশ্চেন করো, তোমার বেলা ওই সার্কিট আসবে এটার কোনো গ্যারান্টি নাই। সো সার্কিট সলভ আমাকে বারবার সলভ করে করে কেসিএল কেভিএল প্রত্যেকটা দিয়ে আমি যেমন হোক মিলাই দিয়ে আসতে পারি। যেমন আমি কিন্তু আমার এইচএসসি লাইফে কেসিএল কেভিএল দিয়ে আমার লাগেই নেই, মেজরিটি জিনিসপাতি আমি একদম বেসিক দিয়ে মিলে আসতে পারছি। তোমার এখানে মনে করো নর্টন থেভেনিন থিওরেম কিন্তু কিচ্ছু লাগবে না, তুমি বেসিক দিয়ে মিলাইতে পারবা, কিন্তু তোমার প্র্যাকটিসটা লাগবে প্রচুর। এই জন্য মিনিমাম 20টা সিকিউ করবা, মিনিমাম 20টা সিকিউ, যত সার্কিটরি আছে সব সলভ করতে হবে। এরপর আসলো আমাদের হলো হুইটস্টোন ব্রিজ নীতি। এখানে এটা যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমার চলতরিতে এখান থেকে কোশ্চেন দিতে পারে। হুইটস্টোন ব্রিজ নীতি, এটার সাথে কানেক্টেড হলো অ্যামিটার এবং হলো আমাদের ভোল্ট মিটার বা গ্যালভানোমিটারের শান্টের যে থিমটা আছে এই থিমটা পড়ে যাবে। ঠিক আছে, শান্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে মনে রাখতে হবে ভাগ্য ভালো থাকলে, ঠিক আছে, ভাগ্য ভালো থাকলে অ্যামিটার ভোল্ট মিটার শান্ট এগুলো দিতে পারে, ভাগ্য ভালো থাকলে। শান্ট বেশি ইম্পর্টেন্ট ভাগ্য ভালো থাকলে আর কি। আর বাকি যেগুলো আছে মিটার ব্রিজ বা আমাদের বাকি জিনিসপাতি এগুলা নট দ্যাট ইম্পর্টেন্ট। এই যে হুইটস্টোন ব্রিজ পারে সে বাকিগুলোও পারবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হলো যে জিনিসটা আমরা অনেকেই করি না এবং অনেকে পারি না, এবং রিসেন্ট টাইমসের ট্রেন্ডটা কিন্তু ওইদিকে যাচ্ছে, সেটা হলো বিদ্যুৎ বিল হিসাব। বিদ্যুৎ বিল হিসাব বা ক্ষমতা হিসাব, এই জিনিসটা কিন্তু চলতরিতে সাধারণত আমরা সার্কিট সলভ করতে যাই কিন্তু পাগল হয়ে যাই। কিন্তু আমাদের বিদ্যুৎ বিল হিসাবের যে সূত্রগুলো আছে, হ্যাঁ, ভি স্কোয়ার ডিভাইড বাই আর ইন্টু টি, আই স্কোয়ার আর টি, ওখান থেকে আমাদেরকে কিলোওয়াট ঘন্টায় নিতে হয়, দেন ওখান থেকে আমরা বাকি বিদ্যুৎ বিলটা হিসাব করি। এইটা কিন্তু আমাদেরকে সুন্দর মতো শিখে যেতে হবে, কারণ বিদ্যুৎ বিল হিসাব তুমি ভাবতেছো এইচএসসি তে আসবে না, এইচএসসি তে চলে আসে। ইভেন সবচেয়ে মজার কথা, আমাদের সময় বুয়েটে বিদ্যুৎ বিল হিসাব চলে আসছিল। ঠিক আছে, সেই জিনিসটা ভালো মতো করে যায়। এখন আমরা এই চ্যাপ্টারটা সুন্দর মতো এখানে শেষ করে দিলাম। আমাদের পরবর্তী পার্টে যদি আমরা চলে যাই, সেটা হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব। সাধারণত এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে নাই, তাতে কি হয়েছে, শর্ট সিলেবাসের জায়গায় ফুল সিলেবাসের জায়গায় আমি শুরুতেই বলছিলাম আমি ক্লাস নিলেই ফুল সিলেবাসের উপর নিব, কারণ তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের প্রায় 80% টপিক সেম। সো এই চ্যাপ্টার থেকে কি পড়তে হবে, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব। এই জায়গায় বিভিন্ন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি গোলাকারের ক্ষেত্রে বের করতে পারো, এটার পাশ দিয়ে যদি একটা লাইন যায় তা বের করতে পারো প্রত্যেকটা, বা তুমি সমান্তরাল পরিবাহীর ক্ষেত্রে বের করতে পারো। মুদ্রা কথা ভাইয়া বি বের করতে পারতে হবে, বি, যাতে আমি যেই জায়গায় দে ভাই বি আমি বের করতে হয়, এই যে আঙ্গুল দিয়ে দিক বের করতে লাগে না ওরকম করে। ঠিক আছে, স্পাইডারম্যান
আচ্ছা, এরপরে হলো আমাদের যে প্রবাহী আছে, এই প্রবাহী বা আমাদের যে তার আছে, F = ILB sin θ, F = QVB sin θ, অর্থাৎ আমাদের তারের উপর ক্রিয়াশীল বল এবং আমাদের যে যদি কোনো একটা ইলেকট্রন বা প্রোটন যায়, কোনো একটা কণা যায়, সেটার উপর ক্রিয়াশীল বল F নির্ণয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে যদি আমরা এইখানটাতে বলি কুণ্ডলিতে ক্রিয়াশীল টর্ক, কুণ্ডলিতে পাক সংখ্যা, এই মালপাতি কোথা থেকে আসে, যদি এই চ্যাপ্টারের মানে কানেক্টেড টপিক না, এটা আমরা পড়বো হলো সামনের চ্যাপ্টারটাতে, সেটা হলো আমাদের ট্রান্সফরমার, ওটা পরবর্তী পার্টে, ঠিক আছে। কিন্তু এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো এই জিনিসগুলাই আর কি, ওকে। আচ্ছা, যদি আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, সেটা হলো আমাদের তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ। এইখানে আমাদেরকে শিখতে হবে নিঃসন্দেহে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ট্রান্সফরমার, ঠিক আছে। আকৃতি, গুণাঙ্ক, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, ট্রান্সফরমার, এগুলো সবই হইল গিয়ে আমাদের ট্রান্সফরমার, ঠিক আছে। ট্রান্সফরমার খুব ভালো মতো শিখতে হবে। এরপরে যদি এই চ্যাপ্টারে কোনো একটা কিছু থাকে, সেটা হলো আবেশ, তড়িৎচুম্বকীয় আবেশ। এখন এখানে হলো পারস্পরিক আবেশ আছে, স্বকীয় আবেশ আছে, কোনোটার চেয়ে কম ইম্পর্টেন্ট না। মূলত তোমাকে প্রত্যেকটা কেস জানতে হবে যে কোনটাতে একটা বর্তনীর মধ্যে স্বকীয় আবেশ হচ্ছে আর কোনটাতে পাশ দিয়ে যাওয়ার কারণে পারস্পরিক আবেশ হচ্ছে। এই ম্যাথগুলো কিন্তু ক্রিটিক্যাল। যদি বুয়েট চায় যে তোমাকে এই ম্যাথে ধরা দিবে মামা, তোমার বাপও ঠেকাইতে পারবে না। সেই চ্যাপ্টার যদি আমরা পড়তেই চাই, এই চ্যাপ্টারটা নিঃসন্দেহে আবেশ বিষয়টা এটা ক্লিয়ারলি বুঝে দে নাগাবো। এই চ্যাপ্টার কিন্তু মানে সূত্র দিয়ে ঠাক করে মিলাই দেওয়ার মতো চ্যাপ্টার না, তড়িতের কোনো চ্যাপ্টারের সূত্র দিয়ে ঠাক করে মিলানোর মতো চ্যাপ্টার না। এই জন্য আমি বলি কিন্তু যে সেকেন্ড পেপারটা খুব কঠিন, ঠিক আছে। তো এই ব্যাপারটা গেল। এখন চলে আসলো আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান। এটাও রিসেন্ট টাইমসে আমরা যদিও পড়ি না খুব একটা, কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, এইচএসসিতে আসবে না, অ্যাডমিশন আসার সম্ভাবনা আছে। সো প্রথমত কি আমাদের বলো দেখি, প্রিজমের সূত্র ভাইয়া, প্রিজম এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রিজম, ঠিক আছে। ন্যূনতম বিচ্যুতি কোণ, এই কোণ, ওই কোণ, যা কোণ, প্রিজম নিয়ে যা কিছু আছে খুব ভালো মতো জানতে হবে। এরপরে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে পড়তে হবে হইলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরেকটা হলো বিবর্ধনের সূত্র। তো এখানে যদি তাহলে আমরা বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, বা আমাদের হইলো গিয়া ফোকাস দূরত্ব বের করতে পারবো। এই তো গেল এই চ্যাপ্টার থেকে। এই যে প্রতিসারণ বিম্বর প্রকৃতি নির্ণয়, লেন্সের ক্ষমতা পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা, হইতো লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, আর এটা হলো প্রিজমের সূত্র। এই দুটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ওকে। আর যদি আমরা চাই সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন আর জটিল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন আছে, তারপরে নব দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন, প্রায় প্রত্যেকটা এই সূত্র একদম কাছাকাছি ভাই, এর কোনো ডিফারেন্স নেই, এলা খালি সূত্র দিয়ে মিলাই দিতে হয়, কিন্তু মেইন পেজটা লাগে এই জায়গাগুলোতে, ঠিক আছে। এই গেল আমাদের এই চ্যাপ্টারের কথা। কিন্তু এই চ্যাপ্টার কি এখানে শেষ না। যখনই আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়বো, তখনই আমাদেরকে একটা চ্যাপ্টারের কথা মাথায় রাখতে হবে, সেটা হলো তরঙ্গ। আমরা ফার্স্ট পার্টে যে তরঙ্গ পড়ছিলাম, সেই তরঙ্গের থিমটা কিন্তু চ্যাপ্টারে কাজে লাগবে। যে মাধ্যম পরিবর্তনে আমাদের প্রতিসরাঙ্ক মিউ এর কি পরিবর্তন হয়, এফ এর কি পরিবর্তন হয়, ল্যামডার কি পরিবর্তন হয়, ভি এর কি পরিবর্তন হয়, মিউ 1 ল্যামডা 1 = মিউ 2 ল্যামডা 2, এই জিনিস দিয়ে কিন্তু এমসিকিউ বা খ নাম্বারে বা গ নাম্বারে কোশ্চেন দিয়ে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, জ্যামিতিক আলোক বিজ্ঞানের পরে যদি আমরা চলে যাই, সেটা হলো আমাদের ভৌত আলোক বিজ্ঞান। ওকে, নাও উই কাম টু দ্য বিগ বয়েজ। এই চ্যাপ্টারটাকে আমি কিভাবে সংজ্ঞায়িত করি, এই চ্যাপ্টারটাকে আমি ভিভিআই দিয়ে সংজ্ঞায়িত করি। কেন বলো তো? কারণ সাধারণত এইচএসসি পরীক্ষার লেভেলে আমার জ্যামিতিক আলোক বিজ্ঞানকে আমি পেঁচাইতে দেখছি, কিন্তু খুব কম ক্ষেত্রে ভৌত আলোক বিজ্ঞান পেঁচায়। এবং ভৌত আলোক বিজ্ঞান যদি পেঁচায়ও, একটা টপিকই পেঁচায়, একটা পড়ে যাবে একটা জিনিস, সেইটা হলো ভাইয়া ব্যতিচার। ভাইয়া এই যে যা কিছু আছে এখানে, যা কিছু এভরিথিং, চরম অবম বিন্দু যা কিছু আছে ভাইয়া, এগুলা সব হলো ব্যতিচার। ব্যতিচার নিয়ে কোনো সার্টেন টপিক বলে দেওয়া যাবে না যে ডি নির্ণয় করো, নাকি এন নির্ণয় করো, নাকি ল্যামডা নির্ণয় করো, নাকি অন্য মাধ্যমে নিয়ে গেলে কি পরিবর্তন হবে। আসবে ভাইয়া ব্যতিচার। এখন ব্যতিচার নিয়ে তোমরা যে পেঁচা পর্দা আগায় পিছায় দেখ, তোমার কোন নির্ণয় করতে বলুক, কয়টা চরম কয়টা অবম নির্ণয় করতে বলুক, ব্যতিচার ফুল ক্লিয়ার করে যাবা। যে ব্যতিচার ক্লিয়ার করতে পারবে তার জন্য অপবর্তন হলো বাচ্চাদের খেলা, ঠিক আছে। অপবর্তন হলো তার জন্য বাচ্চাদের খেলা, কারণ ব্যতিচারের এক্সাক্ট থিমের অপোজিটটাই হলো অপবর্তন, ঠিক আছে। এখানে বাকি যা কিছু আছে সবই হলো ব্যতিচার অপবর্তন, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। কিন্তু পড়বা কি ভাইয়া? ব্যতিচার। অ্যাডমিশনে কি আসে? ব্যতিচার। ব্যতিচার একদম ক্লিয়ার রাখতে হবে। দরকার হইলে
ব্যতিচারের জন্য অ্যাটলিস্ট ব্যতিচারে কিন্তু অনেকগুলা কেসেস হয় কিন্তু ভাইয়া, ব্যতিচার কোনো একটা রাইটার করে পারবা না, এক ব্যতিচারের সমীকরণ থেকে অসংখ্য রাশিমালা নির্ণয় করা যায়। এটার জন্য পার্সোনাল সাজেশন হলো যে মেডিজি থেকে মেডিজির প্রথম 20টা সিকিউ ভাইয়া সলভ করতে হবে। কিছু চ্যাপ্টার আমি 20টা লিখে দিচ্ছি, কারণ এই ম্যাথগুলোর অনেকগুলো কেসেস হওয়া পসিবল, প্রত্যেকটা কেসে ম্যাথের প্রসেস আলাদা হয়ে যাবে। হ্যাঁ, মূল প্রসেস সেম থাকবে, বাট আলটিমেট আউটকামটা হবে কিন্তু আলাদা, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, আধুনিক পদার্থবিজ্ঞান। বাপ রে বাপ, ড্যাম কঠিন একটা চ্যাপ্টার, তাই না? বাট কঠিন না, এই চ্যাপ্টারটাকেও আমি বলবো ইজি একটা চ্যাপ্টার। কেন বলো দেখি? এই চ্যাপ্টারও পেঁচানো যায় না। এই চ্যাপ্টার সব হলো সূত্রের মালপাতি, হাতে গোনা কয়েকটা টপিক পেঁচানো যায়, কিন্তু সূত্রের মালপাতি বেশি। সেটা কি, কোন টপিক পেঁচানো যেতে পারে বলো দেখি? পেঁচাপেচি বাদ, যেটা একেরে খাতা খুলে ভাইয়া আসবে, খাতা খুলে, সেটা হইল গিয়া ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়ার যা কিছু আছে, আমাকে গ্রাফ দিয়ে ফটোতড়িৎ ক্রিয়া বের করতে বলুক যে এইটা হলো আমার H0, হ্যাঁ, যেমনে বলুক, ফটোতড়িৎ ক্রিয়া 100 লাগবে। প্রত্যেকটা কেস জানতে হবে ফটোতড়িৎ ক্রিয়ার, একটি ম্যাথ বাদ দেওয়া যাবে না। 2 নাম্বার, আমার এল বের করা, আমার এম বের করা, আমার টি বের করা, এই তিনটি তো তোমরা পারো, এল এম টি। হ্যাঁ, আমার হলো আপেক্ষিকতা থেকে ম্যাথ দিবে। 2টা টপিকই হলো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আমাদের এক্স রে বা কুলিজ নল থেকে বেগ নির্ণয়, এগুলা জিনিসপাতি, সিম্পল জিনিসপাতি, এগুলা বেশি ইম্পর্টেন্ট না। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, এটাও সূত্রের জিনিসপাতি, নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট আসে, সূত্র জানলে বাকিগুলো বের করে ফেলতে পারবো। যদি আমরা এই জায়গাটাতে আরো কিছু জিনিসপাতি পড়তে চাই, চ্যাপ্টারের ক্রিটিক্যাল টপিক একটাই, যদিও এখান থেকে কোশ্চেন অ্যান্সার করাটা সাজেস্টেড না, যদি পারো ভালো, কিন্তু সাজেস্টেড না। সেটা হলো আমাদের এই যে E = mc² যে সূত্রটা আছে, এটা রিলেটেড। এটা এখন তুমি বলতে পারো ভাই এটা তো এক লাইনের সূত্র, না 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 না, এটা হলো গতিশীল ফোটনের শক্তি নির্ণয়ের বেশ কিছু কেসেস আছে। তারপর হলো এই যে রো c² mc⁴ এরকম কি যেন একটা প্রতিপাদন আছে, ঠিক আছে? এই ম্যাথ আমি ছোটবেলায় করি না, এটা আমার কাছে খুব কঠিন লাগতো। সো ভর শক্তির সংরক্ষণশীলতা নীতি, যেটা হলো আমাদের ভর শক্তির সমীকরণ, এই সমীকরণ রিলেটেড জিনিসপাতি আসতে পারে। যদি পারো অ্যান্সার করে তাহলে নেই, এই আর কি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী চ্যাপ্টারে যদি আমরা চলে যাই, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট চ্যাপ্টার্স, কারণ এখান থেকে কোশ্চেন আসবে একটি টপিক থেকে, একটি, সেটা হলো বাবারা তেজস্ক্রিয়তা। এই যে সব কিছু এখানে যা কিছু লেখা আছে সব কিছু হইল গিয়া তেজস্ক্রিয়তা। গড় আয়ু, অর্ধায়ু, যা কিছু আছে বাবা সব তেজস্ক্রিয়তা। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে মানেই হলো তেজস্ক্রিয়তা আর ভর ত্রুটি, শেষ। ভর ত্রুটি, এই আর কি, বাকিটা পারবো। ভর ত্রুটি যে পারে সে বন্ধন শক্তিও পারে, কিন্তু পড়বা হলো তেজস্ক্রিয়তা আর ভর ত্রুটি। ক্লিয়ার? আচ্ছা, এখন চলে আসি আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। আই ডোন্ট নো, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আনসার করা সাজেস্টেড না, কখনোই না। যারা ফেলুয়া পার্টি, হ্যাঁ, যে যাদের কোনো মতন মনে হয় যে না টাইনা টুইনা পাস টিটিপি করবো, তাদের জন্য এটা করতে আরো। সো এখানকার মূলত যেটা আসে সেটা হলো প্রবাহ লাভ আর প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, আর যেগুলো হলো আমাদের গতীয় রোধ, এটারও ম্যাথ দিতে পারে। আর যেটা বেশি আসে সেটা হলো গেট থেকে ম্যাথ দিতে পারে, গেট রিলেটেড জিনিসপাতি, সত্যক সারণী বা গেট টেট বাস্তবায়ন। হ্যাঁ, এটা করতে পারো, বাট পার্সোনালি সাজেস্টেড নাম্বার পাবো না। হ্যাঁ, যদি একান্ত ঠেকে যাও পরীক্ষার হলে, তাহলে এই চ্যাপ্টারের দিকে আসো। এই চ্যাপ্টার আমি পার্সোনালি জাস্ট রিডিং করতে বলে, হ্যাঁ, এটা দরকার নেই। এখানে হলো আমাদের ট্রানজিস্টরের ক্ষমতা বিবর্ধন, তারপর কেমনে এসি থেকে ডিসি কনভার্টার, এগুলা প্রসেস সাধারণত গ-ঘতে লিখতে বলে। হ্যাঁ, যে আমাদের এই যে এই মালটা বানায় দেয়, হ্যাঁ, এই মালটা বানায় যে এনে ঘুরা এসি থেকে কেমনে ডিসি হয়। হ্যাঁ, এটা করতে আরো, পার্সোনালি সাজেস্টেড, খুব কঠিন, দরকার নেই। এই চ্যাপ্টার নট সাজেস্টেড। ওকে, আচ্ছা। তারপরে তো আমাদের যে জ্যোতির্বিজ্ঞান আমাদের এখানে লেখেও নাই। জ্যোতির্বিজ্ঞান যদিও তোমাদের সিলেবাসও নেই, তাই বলে নেই। হ্যাঁ, সেটা হলো ঘটনা দিগন্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এই মালটা এই চ্যাপ্টার থেকে কইরা যাও, ঠিক আছে? ঘটনা দিগন্তের ব্যাসার্ধ বা শোয়ার্টস্কাইল ব্যাসার্ধ বা আর এর সমীকরণ। ওকে, আর দ্বিতীয় একটা জিনিস পড়ে যাবা জ্যোতির্বিজ্ঞান থেকে, ভি হলো এইচডি, অর্থাৎ হাবল ধ্রুবকের ম্যাথটা পড়ে যাবে। এখানে কিন্তু হাবল ধ্রুবকের মানটা কিন্তু বিভিন্ন কেসেসে বিভিন্ন হয়। কোনটাতে হলো আমার এসআই এককে হাবল ধ্রুবকের মান, এটা একটু মনে রাখি। হ্যাঁ, কোশ্চেনে কিন্তু এসআই এককে দেওয়া থাকে না, কনভার্ট করে নিতে হয়। সো জ্যোতির্বিজ্ঞান যদি চ্যাপ্টারটা আমরা বলি, আমরা ঘটনা দিগন্তের ব্যাসার্ধ পড়বো আর হাবল ধ্রুবকের ম্যাথ পড়বো, ঠিক আছে? এই দিয়ে কিন্তু আমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের আজকের
আমাদের অ্যানালাইসিস রুমের ক্লাসটা শেষ। মনে রাখতে হবে ফিজিক্স সেকেন্ড পেপার ইজ ফার মোর ক্রিটিক্যাল দেন ফিজিক্স ফার্স্ট পার্ট, কিন্তু অ্যাডমিশনে কিন্তু ফিজিক্স সেকেন্ড পার্ট থেকেই কোশ্চেন কম আসে, কিন্তু এইচএসসি তে কিন্তু পূর্ণমানের কোশ্চেনই আসবে। তোমার দায়িত্ব হলো ফিজিক্স ফার্স্ট পার্টের চেয়ে অ্যাটলিস্ট সেকেন্ড পার্টে মেরিজি থেকে সিকিউর সংখ্যা বাড়ায় সলভ করা, কারণ এগুলোর প্রত্যেকটা কেসেস আলাদা, এবং ফার্স্ট পার্টে যেমন অনেক চ্যাপ্টার আমরা শুধু সূত্র দিয়ে পার হইতে পারি, এখানে কিন্তু হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো সূত্র দিয়ে পার হওয়া পসিবল। তো তোমাদের জন্য শুভকামনা রইল, অবশ্যই ক্লাস শেষে সুন্দর মতো নিজ দায়িত্বে সিকিউ সলভিং এ লেগে যাবা। আসসালামু আলাইকুম, টাটা।